আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমকে গ্রেফতারে আইনের ব্যত্যয় ঘটেনি, বললেন খোদাবক্স চৌধুরী। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন আয়োজনে আগামী মাসে কমিশন গঠন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং আসছে বাজেটের মূল উদ্দেশ্য অশুল্ক বাধা দূর করা, বললেন এনবিআর চেয়ারম্যান। ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কতটুকু সংস্কার করে নির্বাচন দেয়া হবে তা নির্ভর করছে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, চ্যালেঞ্জ থাকলেও নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ থেকে বাংলাদেশের পিছিয়ে আসার সুযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন খাতের চাপ মোকাবিলায় উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে করণীয় ও সম্ভাব্য চাপ মোকাবেলায় প্রস্তুতি ঠিক করতে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আশিকুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমরা 2018 সালে আমরা এই যে উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে ইউনাইটেড নেশনসের, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মিট করেছিলাম। তিনি জানান, এলডিসি উত্তরণ হলে কোনো সমস্যা যেন তৈরি না হয় সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সরকার। এ নিয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। মনে করি না যে গার্মেন্টস সেক্টরে খুব বেশি ঝাপটা আসবে। এটা আমি প্রথমে বললাম, যেহেতু সুযোগগুলি থাকবে আরও কিছুদিন। আর যে জিএসপি প্লাসের যে প্রশ্নটা বললেন, 32টা কনভেনশন, আমরা আজকে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা একেবারে সুনির্দিষ্ট উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেন এগুলিতে দ্রুত গতিতে এক্সেলারেটেড রেটে এগুলিতে আমরা কাজ করি। উন্নয়নশীল দেশের তালিকায় গেলে সম্ভাব্য বিভিন্ন খাতে চাপের আশঙ্কার কথা থাকলেও বাংলাদেশ বাড়তি কি সুবিধা পাবে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। আপনি অন্য সুবিধা পাওয়ার চেষ্টা করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কি সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। সংবাদ সম্মেলনে ন্যূনতম বা বেশি সংস্কার বলতে সরকার কি বোঝাতে চাচ্ছে এমন প্রশ্নেরও জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি, এবং সেই সময় আসলে ডিসিশনটা হবে যে কতটুকু কোন সংস্কারে আমরা যাব নাকি বেশি কতটুকু। যে যদি এমন হয় যে আমরা 200টা সংস্কার করব, তার মধ্যে কি 10টা এখন করব, বাকিটা যারা পলিটিক্যাল কমেন্ট আসছে তারা করবে, এরকম এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি এ বিষয়ে তার একটি বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের সম্ভাব্য সময় প্রধান উপদেষ্টাই ঘোষণা করেছেন। এদিকে মডেল মেঘনা আলমকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। ওই রাস্তা থেকে ওখানে আমার বলতেছিল আপনারা আরো 5 বছর থাকেন।
গত বৃহস্পতিবার সুনামগঞ্জে দেয়া স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানান। বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। ওই বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান ওটা সরকারের বক্তব্য নয়, মানুষের চাওয়ার কথাই তিনি তুলে ধরেছিলেন। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। না, আমি তো রাজনীতিবিদ না, আমি তো এই রাজনীতির প্রশ্ন তো বলতে পারবো না। এ সময় মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসে। আইন উপদেষ্টা জানিয়েছিলেন মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তা মনে করছেন না। মডেল মেঘনা আলমের ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না। আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো একটা আইন, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। মডেল মেঘনাকে গ্রেফতারে আইনের ব্যত্যয় না ঘটলে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে কেন সরিয়ে দেয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে, এটা তো একটা নিয়ম। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে, এইসব হয়তো। তিনি জানান চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙ্গার ঘটনা দুঃখজনক। ঘটনাটা না ঘটেই উচিত ছিল। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 37 সহপাঠী বহিষ্কারের প্রতিবাদ এবং উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ উপেক্ষা করে ক্যাম্পাসে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। তারা বলছেন, ভিসির অপসারণ এবং দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আবাসিক হল খুলে দেওয়ার আহ্বানে কর্তৃপক্ষ সাড়া না দেয় তালা ভেঙে 6টি হলেও প্রবেশ করেছে শিক্ষার্থীরা। খুলনা থেকে এস এম হাবিবের তথ্যচিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আবারও উত্তাল দক্ষিণাঞ্চলের প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ কুয়েট। এবার 37 সহপাঠীর বহিষ্কারের প্রতিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের 1 দফা দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভে শিক্ষার্থীরা। আন্দোলনরতরা মঙ্গলবার অদম্য বাংলার পাদদেশে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের হল খোলার অনুরোধ করে। সাড়া না পেয়ে এক পর্যায়ে প্রথমে খান জাহান আলী হল ও পরে অন্যান্য হলের তালা ভেঙে ভেতরে ঢোকে বিক্ষুব্ধরা। ক্যাম্পাস বন্ধ রাখায় এবং শিক্ষার্থীদের বহিষ্কার করায় ভিসি মোহাম্মদ মাসুদের অপসারণের 1 দফা দাবিও ঘোষণা করে তারা। যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। আমাদের দফা 1 এর বাইরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি সিন্ডিকেটের সিদ্ধান্ত বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ করেন তিনি। সিন্ডিকেটের সিদ্ধান্ত সেটা বলে দিলাম। আমি এটুকুই বললাম, কেউ প্রবেশ বাড়ি হলে থেকে গেলে করতে পারবে না। আমি সে কাজ করতেছি, জানি না উপর থেকে যদি আসে আদেশ। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। পরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামী ২ মে আবাসিক হল এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত এবং সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সময় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন ও মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ আলোচনা করেছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতার সাথে আয়োজনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অগ্রগতির খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু নিয়ে শিক্ষার্থীদের তুমুল আগ্রহ থাকায় এই নির্বাচন আয়োজনে প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় 2 কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় 30 মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। এতে কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে ব্যঙ্গ করায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে লেখালেখি হয়েছিল এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। পরবর্তীতে সিটি কলেজের সামনে হয়তো বা ঢাকা কলেজের কয়েকজনের ওই আইডি কার্ড নিয়ে যাওয়া হয়েছে। 11:30-12টা থেকে আধা ঘন্টার মতো একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে 2 পক্ষকে 2 দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি। জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো ও নির্বাচনের সরঞ্জাম নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক হয়েছে। এ সময় নির্বাচনে ব্যবহৃত পুরনো কাগজ যাচাই ও তা ধ্বংস করার বিষয়ে আলোচনা হয়। এসব কাজের জন্য বিজি প্রেসের সময় লাগবে 3 মাস। সচিব বলেন, প্রবাসীদের ভোট ব্যবস্থাপনায় 3টি পদ্ধতি নিয়ে 3টি টিম কাজ করছে। 20 এপ্রিল এ বিষয়ে মতামত জানাবে তারা। সাথে আমাদের যে আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা বলেন। ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনে সহায়তা করবে বলে মনে করেন NDM চেয়ারম্যান ববি হাজ্জাজ। রিপোর্ট রশনা দাসের। রাষ্ট্র সংস্কারে 166টি সুপারিশের বিষয়ে মতামত জানতে রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আর এই ধারাবাহিক সংস্কার সংলাপের অংশ হিসেবে জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM এর সঙ্গে সংলাপে বসেন জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় NDM এর চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। সংলাপের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যে ঐক্য ফ্যাসিবাদ দূর করেছে তা ফিরিয়ে আনতে কাজ করছে তারা। রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি সময় শেষ হতে পারে বলেও জানান তিনি। যত দ্রুততার সঙ্গে সম্ভব একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো, এবং এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি
যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ জানান, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় তারা একমত। প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে সম্ভব হবে জনবান্ধব সরকার গঠন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারে আমরা একমত হলেও আমরা মনে করি একমাত্র নির্বাচিত সংসদই এই সিদ্ধান্ত নেবার ইখতিয়ার রাখে। ন্যূনতম 10% আসনে রাজনৈতিক দলগুলো তরুণ প্রার্থী দেবার যে বাধ্যবাধকতার কথা বলা হয়েছে সেটা আমরা প্রত্যাখ্যান করি। বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি আলোচনায় বসে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যান পি আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসিরউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমদ চৌধুরী, উপপরিচালক হাফিজুর রহমান প্রমুখ। অবৈধভাবে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী বিনামূল্যে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় রাজুকের সাবেক 2 জন সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সর্দার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, এটি রাজুকের লিজ নেওয়ার সম্পত্তি, যা হস্তান্তরযোগ্য নয়। ফ্ল্যাটটি অবৈধ প্রভাব বিস্তার করে সম্পূর্ণ বিনামূল্যে উপহার নেওয়া হয়েছে। এছাড়া সাবেক হুইপ খুলনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে 1 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের জন্য মামলা করেছে দুদক। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় আটক ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই 3 সাবেক পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান চলাকালে 2024 সালের 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর মরদেহ পুলিশ ভ্যানে রেখে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। আরেক শুনানিতে অন্য মামলায় আটক থাকা র্যাবের মিডিয়া উইং এর সাবেক কর্মকর্তা মোহাম্মদ সোহেলকে গুমের অভিযোগে গ্রেফতারে দেখে আগামী 18 জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপিএলে টিকিট বিক্রিতে অনিয়ম আর দুর্নীতির অভিযোগে সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহমুদুল হাসান এবং আল আমিন নামের 2 জন সহকারী পরিচালক বিপিএল এর টিকিট বিক্রির বিভিন্ন তথ্য নিয়ে কথা বলেন বিসিবি কর্মকর্তাদের সাথে। মুজিব জন্ম শতবার্ষিকীতে আর্থিক দুর্নীতি, বিপিএল এর 3 থেকে 6 আসরে টিকিট বিক্রি দেখানো হয়েছে 15 কোটি টাকা, অথচ গত আসরেই বিক্রি হয়েছে 13 কোটি টাকার টিকিট। এছাড়াও তৃতীয় বিভাগ বাছাই পর্বে দল নিবন্ধনে আর্থিক অনিয়ম এবং বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময় নানা অভিযোগের বিষয়ে তদন্ত করতে আসেন দুদক কর্মকর্তারা। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা আর খোলা তেল লিটারে 12 টাকা বাড়িয়েছে সরকার। এখন প্রতি লিটার সয়াবিন তেলের বোতল কিনতে হবে 189 টাকায়, খোলা তেল 169 টাকায়। গত রোববার থেকেই তেলের দাম বাড়িয়ে দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানাগুলোর মালিকরা, যার অনুমোদন দিল সরকার। সচিবালয়ে ভোজ্য তেল আমদানি ও সরবরাহ সহ আর্থিক সার্বিক বিষয়ে আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব আয় বাড়াতে তেল আমদানির উপর শুল্ক ছাড় তুলে দেওয়া হয়েছে। তবে
এই সিদ্ধান্ত সাময়িক বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, বোরো ধান উঠলেই চালের দাম কমে আসবে। আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে এবং তাদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে আমরা 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটোর সমন্বয়েই এই দামটা বেড়েছে। আসছে বাজেটের মূল উদ্দেশ্য হবে অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ভোগ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। শরফুল আলমের রিপোর্ট। রাজস্ব আহরণের চাপের মধ্যেই ব্যবসায়ীরা এনবিআর এর কাছে নানা ধরনের কর ছাড়ের আবদার রাখছেন। এই অবস্থায় উভয় সংকটে এনবিআর। প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমান কর ব্যবস্থা বিনিয়োগ ও ব্যবসা বান্ধব নয়। শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমাদের এই বেনাপোল দিয়ে সুতাগুলি আসতো, এগুলি যদি আনতে না পারে তাহলে এই শর্ট লিড টাইমের সুতাগুলি কিন্তু আনতে পারবো না। আপনি আমাকে এআইটি নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা পরবর্তী সমন্বয় হবে না বা হবে না, ঠিক আছে। এই বিষয়গুলি আমার মনে হয় আমলে নিলে আমাদের এই বিষয় আমরা অনেকটা স্বস্তিতে ব্যবসাটা করতে পারবো। প্রোটেকশন নীতিটা আপনাদের করা উচিত পারফরমেন্স বেস এবং টাইম বাউন্ড। এগুলো আপনাদেরকে ইভেন্চুয়ালি যখন ইউএস এর সাথে নেগোসিয়েশনে যদি আপনারা বসেন, তখন এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে। ভোগ্যপণ্য আমদানিতে শুল্ক কমানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সেই সাথে নতুন করে মার্কিন শুল্ক আর বৈশ্বিক সংকটের প্রভাব বাংলাদেশে কতটা পড়বে তা খতিয়ে দেখার তাগিদ দেন তারা। কর আহরণ বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন তারা। ট্যারিফ রেশনালাইজেশনের কথা এটা দরকারও, এটা করতেও হবে। এই জিনিসগুলোকে ব্যালেন্স করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়, বাট আমরা যেটা করি, দুই পক্ষকে নিয়ে বসে, যিনি বাড়াতে চান ওনাকেও, যিনি কমাতে চান, দুজনকে নিয়ে বসে পুরো বিচার বিশ্লেষণ করে তথ্যপত্র অ্যানালাইসিস করে তখন আমরা কারেক্ট ডিসিশন নেওয়ার চেষ্টা করি। যেই ধরনের অনিয়মই আমাদের কাছে রিপোর্টেড হোক, আমরা যদি এগুলোকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা সাথে সাথে খুবই কঠোর অ্যাকশন নিচ্ছি। ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে করের অপব্যবহার করতে না পারে সে বিষয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতীয় রাজস্ব বোর্ড। এখানে আমরা বলছি যারা আইএফআরএস দিয়ে অ্যাকাউন্টিং। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কাল বাংলাদেশ সফরে আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। আলাদাভাবে এসে দুটি পৃথক দলের প্রতিনিধিত্ব করবেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে বাংলাদেশে মার্কিন কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর। এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া গুরুত্ব পাবে সংস্কার, গণতন্ত্রে উত্তরণের সহায়তা ও রোহিঙ্গা ইস্যু। বুধবার ভোরে 4 দিনের সফরে ঢাকা আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চলিক। এর কয়েক ঘণ্টা পরে আসবেন মার্কিন পররাষ্ট্র দফতরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরা। তার সফর সঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিফেনসেনেরও যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দল দুটি বিএনপি, জামায়াতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভ্রাট আর গ্যাস সংকটের মধ্যে উৎপাদন স্বাভাবিক রাখতে বিকল্প জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতে ঝুঁকছে রফতানিমুখী তৈরি পোশাক শিল্প। এর মধ্যে লিড সার্টিফাইড 240টি কারখানা আংশিক সৌর প্যানেলের সাহায্যে চলছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও প্রায় 400 কারখানা। সৌরশক্তিকে নিরবচ্ছিন্ন জ্বালানি পাওয়ায় পণ্য উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্যসেবা সুরক্ষিত হচ্ছে। বিদ্যুতের উপর নির্ভরতা কমিয়ে রূপান্তরিত জ্বালানিতে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শরফুল আলমের আরও একটি রিপোর্ট। দেশের অর্থনীতির প্রাণ তৈরি পোশাক শিল্প। গেল 5 দশকে অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে এই শিল্প। এ খাতে 42 লাখ শ্রমিকের মধ্যে 80 ভাগই নারী, যাদের নিখুঁত কাজের মধ্য দিয়ে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
এতদিন বিদ্যুৎ ও গ্যাসে কারখানা পরিচালনায় নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে পণ্য উৎপাদন ব্যাহত হতো। এতে খরচ বাড়ার পাশাপাশি বিদ্যুতের অভাবে কারখানায় অতিরিক্ত গরমে বিশেষ করে নারী শ্রমিকদের শারীরিক জটিলতা বেড়ে যেত। কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে, এখানে কারেন্ট চলে আসে, এজন্য আমাদের গরমে কাজ করতে হয় না, কোনো গরম লাগে না এবং আমাদের কোনো অস্বস্তি বোধ হয় না, ফ্যান চলে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের 2030 পরবর্তী জিরো কার্বন নিঃসরণ নীতি মেনে পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে এগিয়ে আসছে অনেক শিল্প প্রতিষ্ঠান। রূপান্তরটা ন্যায্য করতে হবে। এখন ন্যায্য করতে হলে আমাদের প্রথমেই যেটা দরকার, সেই রূপান্তর প্রক্রিয়ায় কারা কারা অন্যায়ের শিকার হতে যাচ্ছে, কারা অবিচারের শিকার হতে যাচ্ছে। তা সেক্ষেত্রে শ্রমিক হচ্ছে একটা সবচেয়ে বড় গোষ্ঠী যারা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তাদের উপরে পড়বে। এই যে রূপান্তর প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় যেন শ্রমিককে বাদ দিয়ে না করা হয়। দেশে 48% লিড সার্টিফাইড কারখানায় আংশিক হলেও বিকল্প জ্বালানি হিসাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করছে। নতুন করে যুক্ত হচ্ছে আরো 400 প্রতিষ্ঠান। প্রায় 15% মতো বিদ্যুৎ আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে ব্যবহার করতে পারবো এবং সমমূল্যের আমরা গ্রিডের বিদ্যুৎ ব্যবহার কমাতে পারবো এবং সেটার জন্য যে পরিমাণ আমাদের ফসিল ফুয়েল ব্যবহার হয় সেটা হয়তো আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারবো। যখন ব্যাটারি স্টোরেজ আরও বেশি সাশ্রয়ী হবে তখন হয়তো আমরা আমাদের পুরো চাহিদার একটা বৃহৎ অংশ পর্যন্ত আমরা নিতে পারবো। বাট 100% যে ট্রানজিশনের কথা অনেক সময় বলা হয় সেটা এই মুহূর্তে ফিজিবল না। ইউরোপিয়ান ইউনিয়নে কিছু লেজিসলেশন এসেছে এখন। এখানে একটা জিনিস বলা আছে যে 2030 সালের মধ্যে আমরা ডিকার্বনাইজেশন এফেক্ট দেখিয়ে আবার কার্বন এমিশন রিডাকশন করতে লাগবে। তো যখন আমরা রিডাকশনে যাব তখন দ্য অনলি ওয়ে অফ ডুইং দিস ইজ রিনিউয়েবল এনার্জি। এটা বাংলাদেশের যে বাস্তবতা, যেভাবে আমরা ফ্যাক্টরি গড়ে উঠেছে, এটাকে ইউ হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট। আর এখানে সবাই যে বড় ফ্যাক্টরি এটা না, এখানে এসএমই বহুত ফ্যাক্টরি আছে, ওদেরকেও ইন্টিগ্রেশন করতে লাগবে। পোশাক শিল্পে প্রযুক্তি নির্ভর প্রাকৃতিক শক্তি ব্যবহার করা গেলে 17.6% জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোলার প্যানেলের মাধ্যমে অনেক পোশাক কারখানায় তাদের পণ্য উৎপাদন অব্যাহত রেখেছেন। এতে করে বিদ্যুতের উপর যেভাবে চাপ কমছে, অন্যদিকে দেশের তৈরি পোশাক কারখানাগুলো সবুজ কারখানার দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাস্ট এনার্জি ট্রানজিশনের এই সময়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত রেখে যাতে দেশের পোশাক কারখানাগুলো প্রসারিত হয় সেই তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপতথ্য মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে, এসবের বিরুদ্ধে সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের আধুনিক যন্ত্রপাতি দেশে নেই জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সক্ষমতার সবটুকু দিয়ে গুজবের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে হবে। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ে 2 দিনব্যাপী প্রশিক্ষণের অংশ নিচ্ছেন 48 জন জনসংযোগ কর্মকর্তা। প্রশিক্ষণ দিচ্ছেন কদরউদ্দিন শিশির ও মিনহাজ আমান। মিডিয়াতে নিউজ এসে যাওয়ার পরেও আপনাদের কাজটা একটু থেকে যায়, সেই সংবাদটা একটু যত্ন সহকারে আবার একটু পড়ে দেখা যে আসলে আপনি যে ভাষ্যটা দিতে চেয়েছেন সেই ভাষ্যটা মিডিয়ার ভাষ্যে রিফ্লেক্টেড হয়েছে কিনা, যদি না হয়ে থাকে আরেকটু যোগাযোগ করা। অর্থাৎ কাজটা খুবই কঠিন, কিন্তু একটা নিবিড় যত্ন এবং পরিচর্যার মাধ্যমে এবং আন্তঃসম্পর্ক ঠিক রাখার মাধ্যমে কাজটা করতে হবে। বাংলাদেশের তরুণরা চিকিৎসাবিদ্যায় একদিন ভারতের চেয়েও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবতার সেবায় অগ্রণী ভূমিকা রাখতে যুদ্ধবিধ্বস্ত গাজার চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কিডনি বিশেষজ্ঞ ও চিকিৎসক প্রফেসর ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম ও 21 পদকপ্রাপ্ত গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাক্তার সায়েবা আক্তার। অর্থ নয়, দক্ষতাকে গুরুত্ব দিতে মেডিকেল শিক্ষার্থীদের আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। বলেন, চিকিৎসার ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারলে অর্থ নিজেই এসে ধরা দেবে। আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসা বিদ্যায় এতটাই ডেভেলপ হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে।
ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারি কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো পহেলা বৈশাখ উদযাপন হল যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দিনভর নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর ছিল ক্যাম্পাস। প্রতি বছরই এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। যশোর সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছিল মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পদচারণায়। এতে অংশ নেয় শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এই প্রতিষ্ঠান এইভাবে আরো উত্তর বৃদ্ধি পাক এবং এখানে তাদেরকে এই ধরনের শুধু লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে তাদের শিক্ষা দেওয়া হোক। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা। অংশ নেয় বিদেশি শিক্ষার্থীরাও। এ সময় উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আক্তার ও অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান ডাক্তার আফজাল হোসেন খান। 1432 সেই সনে এসে আমাদের সবারই রঙিন একটা দিন হিসাবে এই নববর্ষ দিনটি গেল এবং আমরা চাইবো যে প্রত্যেক বছর এরকম করে আরো সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা হোক। In our college they are celebrating Bengali New Year. It is very interested to see these food stalls and we all decorated and we enjoying very well. আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশি শিক্ষার্থীরা বাঙালির এই ঐতিহ্যকে উপলব্ধি করতে পারছে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হবে। বাঙালি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি তারা যে সুন্দরভাবে প্রদর্শন করছে তা মনোমুগ্ধকর। বাঙালির যে মেলবন্ধন, তারা একটা শিক্ষা নিয়ে এই বাংলাদেশ থেকে যাবে এবং পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে তাদের একটা সুসম্পর্ক স্থাপন হবে, সেটা আমাদের প্রত্যাশা সকলের। ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার ও কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধরনের উদ্যোগ আমরা নিব এবং আমাদের দেশীয় কালচারের সাথে আমাদের বিদেশি যে শিক্ষার্থী আছে তারাও আমাদের এই বাঙালি ঐতিহ্যকে তাদের হৃদয়ে ধারণ করে তারাও প্রোগ্রামটা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। এক বছরে আমাদের ভালো কাজগুলো কি ছিল, আমরা আরো কি ভালো কাজ করতে পারতাম, এরকম একটা কর্ম পরিকল্পনা আমাদের থাকবে। পড়াশোনার পাশাপাশি দেশের সংস্কৃতিকে লালন করার এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আজ থেকে 11 জুন পর্যন্ত 2 মাসের জন্য বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাথা পিছু 78 কেজি করে চাল দেবে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছরের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের টাস্ক ফোর্স তাদের টহল কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এজন্য আলোচনা শুরু করতে মধ্যস্থতাকারী মিশরের কাছে প্রস্তাব পাঠিয়েছে নেতানিয়াহু সরকার। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানো ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্রুত নিজ ভূমিতে ফেরাতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি, মিশর ও জর্ডান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি নিজ দেশ ইসরায়েলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সব ধর্ম বর্ণের মানুষ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও নতুন করে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ।
অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার মিশনে নেমেছে মিশর। গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রও। Ik als student, ik studeer hier en ik voel me verantwoordelijk voor wat deze universiteit doet. ঘরে বাইরে চাপের মুখে অবশেষে নিজ থেকেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে মিশরের কাছে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তেল আবিবের প্রস্তাবটি এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের জবাবের অপেক্ষায় কায়রো। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে প্রতিবেশী দেশে পাঠানোর ইসরায়েলের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে মিশর ও জর্দান। ফিলিস্তিনি জনগণকে অবশ্যই তাদের ভূমিতেই থাকতে দিতে হবে। আমরা তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে দিব না। ইসরায়েল সরকারকে এই অঞ্চলের ভবিষ্যৎ জিম্মি করতে দেয়া হবে না। নেতানিয়াহু যা করছে তাতে কখনোই শান্তি আসবে না। গাজায় ইতিহাসের জঘন্যতম মুসলিম নিধনের পরও নীরব ভূমিকায় প্রশ্নবিদ্ধ সৌদি আরবও মুখ খুলেছে ইসরায়েলের বিরুদ্ধে। স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অবিলম্বে গাজার জনগণের দুর্ভোগ দূর করতে হবে। ফিলিস্তিনি সমস্যার চূড়ান্ত রাজনৈতিক সমাধানের পথ খুলে দিতে হবে ইসরায়েলকেই। বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে বিমান থেকে মিসাইল ও বোমা ফেলে গাজায় মুসলমানদের অতীত ইতিহাসকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব তৈরি হবে এই ফিলিস্তিন থেকেই। আর তা হয়তো বুঝতে পেরেই পবিত্র এই নগরীকে নিজেদের দখলে নিতে মরিয়া ইহুদিরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে 277 রানের টার্গেটে ব্যাট করছে স্কটল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 62 রান। এর আগে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 35 রানে তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার 103 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ফারজানা ও শারমিন দুজনেই 57 রানের পুঁজিতে আউট হন। 59 বলে 11-4 দলের পক্ষে সর্বোচ্চ 83 রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 26 রান করেন ফাহিমা খাতুন। স্কটিশ বোলারদের মধ্যে ক্যাথরিন ব্রাইস 53 রানে 2টি উইকেট তুলে নেন। শুরুতে পিছিয়ে থেকেও রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল উঠল বসুন্ধরা কিংস। আগামী 22 এপ্রিল শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে আবাহনীর। কিংস অ্যারেনায় প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে খেলার 76 মিনিটে স্বাগতিক শিবিরকে স্তব্ধ করে রহমতগঞ্জকে এগিয়ে দেন সলোমন কিং। কিন্তু 82 মিনিটে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান বসুন্ধরার সাদউদ্দিন। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়। 113 মিনিটে বসুন্ধরার পক্ষে জয়সূচক গোলটি করেন ইনসান হোসেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। কতটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের উপর, বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি জনগণের কথা, সরকারের নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনা আলমকে গ্রেফতারে আইনের ব্যত্যয় ঘটেনি, বললেন খোদাবক্স চৌধুরী। উপাচার্য অপসারণের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তালা ভেঙে হলে ঢুকলেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন আয়োজনে আগামী মাসেই কমিশন গঠন। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এবং আসছে বাজেটের মূল উদ্দেশ্য অশুল্ক বাধা দূর করা, বললেন এনবিআর চেয়ারম্যান। ভোগ্য পণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/8nbangla সংবাদ। ধন্যবাদ সবাইকে।